নমস্কার সবাইকে, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমার আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ছোট গল্প ফিরে আসা। পাশের ৩-৪খানা ফ্ল্যাটে খোঁজ করা হলো, পাথরের থালা আছে কিনা। নেই। সকলেরই স্বামী স্ত্রী আর একটা দুটো বাচ্চার ছিমছাম সংসার, ঠাকুমা দিদিমাদের অস্তিত্ব নেই। সুতরাং পাথরের থালাই আর কে খাবে এখন? তাছাড়া আজকালকার বয়স্ক বিধবারাও স্টেইনলেস স্টিলের থালায় ভাত খান। পাথরের থালা পাওয়া গেল না বলে বাজার থেকে কিনে আনা হলো কলা পাতা। তাতে খাবার দেওয়া হলো স্বামীজিকে। লুচি, ফুলকপির তরকারি, বেগুন ভাজা, পটলের দোলমা, দই, মিষ্টি। স্নান সেরে খাবারের জায়গায় এসে ওই রকম আয়োজন দেখে সন্ন্যাসী বললেন, এ কি কলা পাতা কেন? এ বাড়িতে খাওয়া দাওয়া হয় টেবিল চেয়ারে, সব ফ্ল্যাট বাড়িতেই তাই। কিন্তু স্বামীজির জন্য বসবার জায়গা কার্পেট তুলে সেখানটা ভালো করে মুছে একটা পশমের আসন পাতা হয়েছে। জল দেওয়া হয়েছে কাঁসার গেলাসে। ২-৪টে কাঁসার বাসন এখনও রয়ে গেছে মঞ্জুলির কাছে। পশমের আসনটি ধার পাওয়া গেছে পাশের ফ্ল্যাটের ওড়িয়া পরিবারটির কাছ থেকে। স্বামীজি বললেন, আমার জন্য এরকম আলাদা ব্যবস্থা কেন? তোমাদের সঙ্গেই বসে খেতে পারতুম। মঞ্জুলি বলল, না না, আপনি বসুন, আমরা পরে খাবো। নীতিশ বলল, আপনি তো খাওয়ার সময় কথা বলেন না, মাঝখানে কিছু নেনও না। আর কিছু লাগবে? আর 2খানা লুচি দিক? স্বামীজি খোলা গলায় হা হা করে হেসে উঠলেন। তারপর বললেন, হ্যাঁ লাগবে, 2টো কাঁচা লঙ্কা। স্বামীজি মানে নীতিশের দ্বিজু মামা, তার মায়ের মামাতো ভাই। নীতিশের মনে আছে একসময় এই দ্বিজু মামা খুব ভালো টেবিল টেনিস খেলতেন। বিহার ক্যাডারের IAS পরীক্ষা দিয়ে একসময় দাঁড়ভাঙার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়েছিলেন। সে প্রায় 10-12 বছর আগেকার কথা। হিসেব অনুযায়ী বছর 50 বয়স, কিন্তু সুন্দর মজবুত চেহারা। এককালে যে খেলোয়াড় ছিলেন তা বোঝা যায়। গায়ের রঙও যেন আগের চেয়ে ফর্সা হয়েছে। সাত্ত্বিক খাওয়া দাওয়া করলে বোধহয় এরকম ফর্সা রং হয়। মাথার চুল পাকেনি, দাড়ির মধ্যে একটু আধটু রুপোলি ঝিলিক আছে। গেরুয়া লুঙ্গি ও গেরুয়া চাদর পরা। সন্ন্যাসীদের নাম ধরে ডাকতে নেই, তাই নীতিশ ওকে আর দ্বিজু মামা বলে না। সন্ন্যাসীরা কারুর মামা কাকা পিসেও থাকেন না, সেই জন্য ওকে কী বলে ডাকবে তাই নিয়ে নীতিশ একটু সমস্যায় পড়েছিলেন। মঞ্জুলিই প্রথম স্বামীজি বলে সম্বোধন করেন। নীতিশ অবশ্য আড়ালে এখনও প্রায় দ্বিজু মামা বলে ফেলে। ঋষিকেশে থাকেন স্বামীজি। চিঠি লিখে জানিয়েছিলেন যে কয়েকদিনের জন্য তিনি কলকাতায় আসবেন এবং নীতিশের কাছেই উঠবেন। কেন কলকাতায় আসবেন সে কথা লেখেননি। নীতিশের ঠিকানা কী করে জানলেন তাই বা কে জানে। মাত্র 3 বছর হলো নীতিশ এই ফ্ল্যাটে নতুন এসেছে। চিঠিতে উনি স্বামী প্রবণানন্দ নামে সই করেছিলেন। দ্বিজু মামার এই নূতন নাম নীতিশ আগেই শুনেছিল। আসনের ওপর দাঁড়িয়ে স্বামীজি বললেন, তোরা লুচি খাওয়াচ্ছিস? অনেক দিন কাঁচা মুগের ডাল দিয়ে সেদ্ধ চালের ভাত খাইনি। ওদিকে তো সেদ্ধ চাল পাওয়াই যায় না, তাছাড়া আশ্রমে রুটিই খায়। মঞ্জুলি বলল, ওমা, আপনি ভাত খাবেন তা তো জানতুম না। আমার মামা বাড়িতে একজন স্বামীজি আসতেন আগে, তিনি কোনো বাড়িতে এঁটো রান্না খান না শুনেছিলুম। স্বামীজি বললেন, ভাত হলেই এঁটো আর লুচি এঁটো নয়, এসব কথা তোকে কে শিখিয়েছে? আমি সব খাই বুঝলি, মাছ মাংস ছাড়া। অনেক দিনের অভ্যাস তো, মাছ মাংসের গন্ধ সহ্য করতে পারি না। খাওয়ার সময় উনি কথা বলেন না ঠিকই। নীতিশ এটা কোথা থেকে জানল? সাধু হওয়ার পর দ্বিজু মামাকে সে একবারও দেখেনি। এমনকি বিয়ের পর যেবার মঞ্জুলিকে নিয়ে সে দিল্লি হরিদ্বার যায়, সেবারও তার এই সাধু হয়ে যাওয়া মামার খোঁজ করার কথা তার মনে আসেনি। আর কোনো সাধু সন্ন্যাসীও কখনো আসেনি নীতিশের বাড়িতে। মঞ্জুলিই বা কী করে জানল যে সন্ন্যাসীদের পাথরের থালায় নিদেন পক্ষে কলা পাতায় খাবার দিতে হয়? স্টেনলেস স্টিল বা কাচের গেলাসের বদলে
কাঁসার গেলাসে জল দিলে সাত্ত্বিক দেখায়? জানবার কথা নয় মঞ্জুলির। সে সিগারেট খায়, স্বামীর সঙ্গে পার্টিতে গিয়ে নাচে। 2-3 বোতল বিয়ার উড়িয়ে দেওয়া তার পক্ষে কিছুই না। সে ইংরেজি গান গাইতে পারে। মঞ্জুলি পড়ায় লরেটো কলেজে। এখন সে মাথায় ঘোমটা দিয়ে খাঁটি বাঙালি গৃহবধূর ভঙ্গিতে মাটিতে হাঁটু গেড়ে বসে আছে। খাওয়া শেষ করার পর স্বামীজি 1 মিনিট চোখ বুজে কোনো স্তব পাঠ করলেন। তারপর চোখ মেলে বললেন, তোদের বাড়িতে পানের ব্যবস্থা নেই নিশ্চয়ই? মঞ্জুলি জিজ্ঞেস করলেন, আপনি পান খাবেন? আনিয়ে দিতে পারি। স্বামীজি বললেন, ঠিক 11 বছর 8 মাস একটাও পান খায়নি। আজ একটা খেয়ে দেখতে ইচ্ছে করছে। নীতিশ বললেন, এখনই আনিয়ে দিচ্ছি। দোকান থেকে সাজা পান কিনে আনলে আপনার খেতে আপত্তি নেই তো? স্বামীজি দার্শনিকভাবে বললেন, সারা পৃথিবী জুড়েই তো রয়েছে একটা দোকান। যতদিন বাঁচা ততদিন দোকানেদারির ওপরেই ভরসা। এই যে কাপড়খানা পরে আছি তাও তো দোকানের। নীতিশ আর মঞ্জুলির 2টি পুত্র সন্তান। দুজনেই পড়ে দার্জিলিংয়ে। নীতিশ নিজে দার্জিলিং স্কুলে পড়েছে বলে ওই স্কুলের ওপর তার দারুণ ভক্তি। অফিসের কাজে তাকে মাসে অন্তত 2 বার শিলিগুড়ি যেতে হয়, সুতরাং তখন ছেলেদের সঙ্গে দেখা করে আসতে পারে। মঞ্জুলিকেও সে নিয়ে যায় প্রায়ই। ছেলেদের ঘরখানাই পরিষ্কার করে খাটের উপর নতুন চাদর পেতে স্বামীজির জন্য বিছানা করা হয়েছে। স্বামীজি অবশ্য তখনই শুতে গেলেন না। তিনি বললেন, তোমরা আগে খেয়ে নাও, তারপর একটু গল্পগুজব করা যাবে। প্রাণতোষ নামে কাজের লোকটি পান আনতে যাওয়ার সময় জিজ্ঞেস করল, কি পান আনবো, সাদা না জর্দা? স্বামীজি বললেন, খাচ্ছি যখন তখন জর্দা পানি খাওয়া যাক। নীতিশ একটু চিন্তিতভাবে বলল, অভ্যেস না থাকলে কিন্তু জর্দা খেলে মাথা ঘোরে। স্বামীজি হেসে বললেন, দেখাই যাক না। স্বামীজি গিয়ে দাঁড়ালেন বারান্দায়। নীতিশ আর মঞ্জুরি ঝটপট খাওয়া সেরে নিল। যদি আজ ওদের খাবার নিরামিষ। মঞ্জুলি ভেবেছিল, কি জানি, একই রান্নাঘরে মাছ মাংস রান্না করলে যদি স্বামীজির খাবার অপবিত্র হয়ে যায়। নীতিশ আজ অফিসে যায়নি। নিতান্ত অসুস্থ না হয়ে পড়লে নীতিশ কখনো অফিস যাওয়া বন্ধ করে না। ঝড় বৃষ্টি ভূমিকম্পও সে অগ্রাহ্য করে। নীতিশের বাবা মা থাকেন এলাহাবাদে, ওর মামাবাড়ি পাটনা, অর্থাৎ ওরা প্রবাসী বাঙালি। এলাহাবাদ থেকে বাবা এসে কয়েকদিন থেকে যান নীতিশের কাছে। সে উপলক্ষে নীতিশ একবারও অফিস কামাই করেনি। এমনকি হয়তো বাবা আসবার কথা জানিয়ে চিঠি লিখেছেন, সেই সময় নীতিশকে ট্যুরে যেতে হবে। নীতিশ চলে যায়, বাবার সঙ্গে দেখাই হয় না। অনেক দিন দেখা হয় না যে মামার সঙ্গে। নিতান্ত তিনি সন্ন্যাসী বলেই তাঁর সম্মানে নীতিশ আজ বাড়িতে থেকেছে। মঞ্জুলিও অনেক দিন পর নিজের হাতে লুচি বেলেছে, ভেজেছে। তাদের কাজের লোকটি ব্রাহ্মণ নয়। যদি তার হাতের রান্না স্বামীজি না খান। পানটা মুখে দেওয়ার একটু পরেই স্বামীজি বুকে চেপে ধরলেন। তার মাথা ঘুরছে, দম যেন বন্ধ হয়ে আসছে। 120 জর্দার তেজ তিনি সহ্য করতে পারবেন কেন? নীতিশ বলল, এই রে, মুখ দিয়ে ফেলুন, জল খান। কোনো কথা না বলে হাত উঁচু করে স্বামীজি ইঙ্গিতে জানালেন, ঠিক আছে ঠিক আছে। নীতিশ আর মঞ্জুলি উৎকণ্ঠিতভাবে তাকিয়ে রইল। একটু বাদে স্বামীজি ধাতস্থ হয়ে বললেন, বেশ ভয় পাওয়ারই মতন ব্যাপার, তবে সহ্য করা যায় ঠিকই, সবই সহ্য করা যায়। তারপর মঞ্জুলির চোখে চোখ রেখে বললেন, তোমার কিসের দুঃখ? মঞ্জুলি অবাক হয়ে বলল, আমার দুঃখ? তার মানে? স্বামীজি বললেন, তুমি ভেতরে ভেতরে কিসের যন্ত্রণায় যেন জ্বলছ। মঞ্জুলি হেসে বলল, কই না তো। দেখি তোমার হাতটা। মঞ্জুলি আধুনিক মেয়ে। সে হাত দেখা, ঠিকুজি কুষ্টি, গ্রহ নক্ষত্রের বিচার কিছুই বিশ্বাস করে না। তবু সে বাড়িয়ে দিল তার হাতটা। স্বামীজি অনেকক্ষণ ধরে দেখলেন, তারপর কোনো মন্তব্য না করেই ছেড়ে দিলেন। মঞ্জুলিও জিজ্ঞেস করল না কিছু। নীতিশ বলল, আমার হাতটাও দেখবেন নাকি? স্বামীজি বললেন, না, তোর সব ঠিক আছে। নিজের জন্য নির্দিষ্ট ঘরটিতে গিয়ে স্বামীজি বসলেন খাটের ওপর। 2টো চেয়ারে মঞ্জুলি আর নীতিশ।
সিগারেট খাওয়ার জন্য নিষ্পিস করছে নীতিশের হাত, কিন্তু এখন সম্ভব নয়। তুই সিগারেট খেতে পারিস? রীতিমতন চমকে উঠল নীতিশ। দ্বিজু মামা কি মানুষের মনের কথা বুঝতে পারেন? সত্যি এরকম অলৌকিক ক্ষমতা থাকে কারুর? দে দেখি তোর সিগারেট আমাকে। আপনি সিগারেট খাবেন? কলকেতে গাঁজা খাওয়ার অভ্যেস হয়ে গেছে, তাই এখানে আর গাঁজা পাওয়া যাবে কোথায়? তাই একটা সিগারেটই খাই। মঞ্জুলি বলল, সাধু হলেই কলকেতে গাঁজা খেতে হয় বুঝি? স্বামীজি বললেন, পাহাড়ি জায়গা, শীত তো, মন্দ লাগে না। প্রথম প্রথম আমি খেতাম না। ত্রিযুগী নারায়ণে এক সাধুজি আমায় বললেন, তোর মন চঞ্চল, একটু গাঁজা টেনে দেখ, মন স্থির হবে। স্বামীজিকে একটা সিগারেট দিয়ে নিজেরটা ধরালো নীতিশ। তারপর মঞ্জুলিকে জিজ্ঞেস করল, তুমি নেবে? দু চোখে ভর্ৎসনা মাখিয়ে মঞ্জুলি দুদিকে মাথা নাড়ল। তারপরই স্বামীজিকে বললেন, আপনি হঠাৎ একদিন কেন সাধু হয়ে চলে গেলেন তা আমরা কেউ জানি না। সেই গল্পটা বলবেন, অবশ্য যদি বাধা না থাকে। স্বামীজি বললেন, গল্প তো কিছু নেই। কোনো আঘাত পেয়ে আমি সংসার ছাড়িনি, কোনো দৈব স্বপ্নও দেখিনি, দীক্ষাও নিইনি কোনো গুরুর কাছে। এমনি যখন চাকরিতে ছিলাম ভীষণ কাজ করতে হতো আমাকে। কাজ কাজ, দিনরাত কাজ, ঠিক যেন পাগলের মতন অবস্থা। তাই হঠাৎই একদিন ঠিক করলাম সব ছেড়ে ছুড়ে নির্জন কোনো জায়গায় চলে যাব, যেখানে একটু শান্তি পাওয়া যাবে। আমি শুধু শান্তি চেয়েছি। মঞ্জুলি জিজ্ঞেস করলেন, শান্তি পেয়েছেন? দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে স্বামীজি উদাসীনভাবে বললেন, হ্যাঁ পেয়েছি, অদ্ভুত শান্তি। এ শান্তি যেন সমস্ত শরীর আর মন ভরিয়ে দেয়। সারাদিন কোনো দুশ্চিন্তা নেই, আকাশ নদী পাহাড় যেদিকেই তাকায় চোখ ভরে যায়। স্বামীজির কথার মধ্যে অনেকটা বক্তৃতার সুর এসে যাচ্ছে বলে মঞ্জুলি একটা ছোট্ট হাত তুলল। নীতিশ বলল, আপনি একটু বিশ্রাম নিন। স্বামীজি বললেন, হ্যাঁ, শুধু আর একটা কথা বলি। কয়েক বছর পাহাড়ে থাকবার পর দেখলুম শান্তি পাওয়াও একটা অভ্যাসের মতো দাঁড়িয়ে যায়। প্রত্যেক দিন সব কিছুই এক। সেই ভোরবেলা স্নান করা, তারপর জপ, তারপর সারা দিন রাতে একবারও ঈশ্বরের কথা মনে পড়ে না। চোখ বুজে থাকলেও মনে পড়ে না। নীতিশ আর মঞ্জুলির কেউই ঈশ্বর নিয়ে তেমন মাথা ঘামায় না। ওরা উঠে দাঁড়ালো। স্বামীজি এবার হেসে বললেন, আমি হঠাৎ কলকাতায় এলাম কেন সে বিষয়ে আমায় কিছু জিজ্ঞেস করলে না? নীতিশ বলল, বাহ, আপনি এমনি বেড়াতে আসতে পারেন না? স্বামীজি বললেন, না, বেড়ানো নয়, কিন্তু থাক, সে কথাটা এখন বলবো না। নিজেদের ঘরে এসে মঞ্জুরি শাড়িটা খুলে ফেলল। বাড়িতে সে সাধারণত একটা ঢোলা সেমিজ, তার উপরে একটা হাউসকোট পরে থাকে। শোয়ার সময় শাড়ি পরে থাকলে তো তার রীতিমতো অস্বস্তিই হয়। আজ সন্ন্যাসীর প্রতি সম্মান দেখানোর জন্য সে লাল পাড় সাদা শাড়ি পরেছিল। নীতিশ বলল, দ্বিজু মামা হঠাৎ কলকাতায় কেন এলেন বলো তো? সে কথায় সরাসরি উত্তর না দিয়ে মঞ্জুলি বলল, উনি কি আগে হাত দেখতে জানতেন? ঠিক জানি না, তবে আগে ধর্মটর্মর দিকে কোনো ঝোঁক ছিল বলে শুনিনি। সাধু হলেই কি হাত দেখা শিখে যায়? উনি আমার হাত দেখতে চাইলেন কেন বুঝতে পারলুম না। বোধহয় তোমার কোনো গোপন কথা জেনে ফেলেছেন। বিকেলবেলা স্বামীজিকে ঘরে খুঁজে পাওয়া গেল না, ফ্ল্যাটেও নেই। তবে কি ছাদে গেলেন? সন্ধেবেলা নির্জনে জপ তপ করা অভ্যাস। প্রাণতোষ বলল, সাধু বাবা তো বেরিয়ে গেলেন দেখলুম। স্বামীজি ফিরলেন রাত 8:30টায়। নীতিশ ব্যস্ত হয়ে কয়েকবার তাঁর খোঁজাখুঁজি করেছেন। পুলিশে খবর দেবে কিনা চিন্তা করছিল। স্বামীজি বললেন, একটু ঘুরে এলাম কলকাতার রাস্তাঘাট দিয়ে। 12 বছর পাহাড় পর্বতে আছি, মনে হলো অভ্যেসটা একটু পাল্টানো দরকার। এক সময় কলকাতার সব রাস্তা চিনতুম, এখন দেখছি সবই প্রায় ভুলে গেছি। কত নতুন রকম বাড়ি উঠেছে। নীতিশ বলল, প্রথম দিনটা আপনি একা না বেরোলেই পারতেন, আমি আপনাকে ঘুরিয়ে আনতাম। স্বামীজি বললেন,
না, আমি একাই ঘুরতে চাই। তবে মনে হলো কলকাতার লোক গেরুয়া কাপড় পরা মানুষদের বিশেষ পছন্দ করে না, কীরকম যেন ব্যাকা ব্যাকাভাবে তাকায়। ট্রামে উঠেছি, একজন লোক ইচ্ছে করে পা মারিয়ে দিল। হেসে উঠল মঞ্জুলি। নিতেশ বলল, বাসে ট্রামে যা ভিড়, কেউ না কেউ পা মারিয়ে দেবেই। মঞ্জুলি বলল, আপনি গলায় একটা গাঁদা ফুলের মালা পরে কয়েকজন ভক্ত সঙ্গে নিয়ে বসুন, দেখবেন অমনি কত ভিড় হবে। গ্র্যান্ড হোটেলে প্রেস কনফারেন্স করুন, দারুণ বড় লোকেরা আপনার শিষ্য হতে চাইবে। বড় বড় সাধুরা কলকাতায় ট্রামে বাসে চাপে না, গাড়ি চড়ে ঘোরে। নীতিশ বলল, আর একবার যদি রটিয়ে দেওয়া যায়, আপনি হাত দেখে ভূত ভবিষ্যৎ বিশেষ করে রেশ খেলার হার জিত আগে থেকে বলে দিতে পারেন, তাহলে তো আর কথাই নেই। স্বামীজি মুখ নিচু করে রইলেন, তারপর বললেন, তোর একটা পাঞ্জাবি আর পায়জামা দিস তো, তাই পরে বেরুবো। আপনাদের কি গেরুয়া ছাড়া অন্য পোশাক পরতে আছে? আমি তো কারুর কাছে দীক্ষা নিইনি, নিজের ইচ্ছায় সন্ন্যাসী হয়েছি। আমায় যখনই কেউ জিজ্ঞেস করে তোমার গুরু কে, আমি হিমালয় পাহাড়ের দিকে আঙুল দেখিয়ে বলি, ওই যে আমার গুরু। নিজের ব্যবহৃত পাজামা পাঞ্জাবি নয়। পরদিন সকালেই একজোড়া পাজামা আর পাঞ্জাবি কিনে আনলো নীতিশ। তার মা মামা বাড়িতেই মানুষ হয়েছেন ছেলেবেলায়, সুতরাং ওদের কাছে নীতিশরা ঋণী। সেই পাজামা পাঞ্জাবি পরার পরই স্বামীজির চেহারাটা যেন একেবারে বদলে গেল। মঞ্জুলি বলল, এবার দাড়ি গোঁফ কেটে ফেলুন। না, এর উপর বড্ড মায়া পড়ে গেছে। যখনই মনটা চঞ্চল হয় তখন দাড়িতে হাত বুলোলে বেশ ভালো লাগে। নীতিশ বলল, এরকম চুল দাড়িওয়ালা লোক কলকাতায় অনেক আছে। ছেলে ছোকরারাও তো দাড়ি রাখে এখন, কিন্তু আপনাকে আর সন্ন্যাসী বলে মনেই হচ্ছে না। দ্বিজু মামা বলে ডাকতে ইচ্ছে করছে, তাই ডাকিস। একটা কথা বলবো দ্বিজু মামা, কলকাতায় রাস্তায় ঘুরবেন, হাতে কিছু টাকা পয়সা থাকা দরকার। আপনি আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে রাখবেন, ধার হিসেবে। মঞ্জুলি বলল, ধ্যাত, কোনো সাধু কখনো টাকা ধারেন নাকি? স্বামীজি হাসতে লাগলেন। নীতিশ একটু অপ্রস্তুত হয়ে বলল, না, আমি ঠিক সেই হিসাবে বলিনি, মানে এমনিই কিছু টাকা পয়সা সঙ্গে না থাকলে। স্বামীজি বললেন, এরপর তোরা ভাববি এ লোকটা আর কতদিন ঘাড়ে চেপে থাকবে। ভয় নেই, বেশি দিন না, আমি শুধু একটা পরীক্ষা করতে এসেছি নিজের সঙ্গে। মঞ্জুলি বলল, আমায় জিজ্ঞেস করছিলেন আমার কি কষ্ট? এবার আমারই জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, আপনার কি কষ্ট? স্বামীজি এক দৃষ্টে চেয়ে রইলেন মঞ্জুলির দিকে, একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, জানি না। পর মুহূর্তেই মেজাজ পাল্টে ফেলে তিনি বললেন, একটা মজার ব্যাপার কি জানিস নিতু? যখন আমি বাড়ি ছেড়ে চলে যাই একেবারে সহায় সম্বলহীন হয়ে যায়নি। 1000 টাকা সঙ্গে নিয়ে গিয়েছিলাম, যদি লাগে। সে টাকা খরচ হয়নি, প্রায় সব টাকাটাই আমার কাছে এখনও রয়ে গেছে। আমার পোঁটলার মধ্যে ওই টাকা পড়ে থাকতো যেখানে সেখানে, কেউ নেয়নি। নীতিশ বলল, কলকাতায় কিন্তু অত টাকা সঙ্গে নিয়ে ঘুরবেন না, পকেটমার হয়ে যেতে পারে। পাজামা পাঞ্জাবি পরা স্বামীজি একা একা কলকাতায় রাস্তায় ঘুরতে লাগলেন। এমএ পড়ার সময় 2 বছর ছিলেন কলকাতায়, অনেক দিন আগের কথা। একটু একটু মনে পড়ে, ময়দানে ফুচকা খাওয়া, গঙ্গার ধারে শুয়ে থাকা, সেই সব জায়গায় ঘুরতে লাগলেন তিনি। তারপর সেন্ট্রাল এভিনিউ ধরে চলে এলেন একটি বিশেষ পাড়ায়। একবার বন্ধুদের সঙ্গে তিনি এখানে এসেছিলেন। জায়গাটা ঠিক আগের মতনই আছে। সেদিন মঞ্জুলির হাতটা ধরার সময় তার শরীরটা ঝনঝন করে উঠেছিল। হাত দেখা তিনি একটু আধটু জানেন। মঞ্জুলির মুখ দেখে মনে হয়েছিল সত্যি ওর কিছু একটা চাপা কষ্ট আছে, কিন্তু হাত দেখার ব্যাপারটা অন্যরকম হলো। তিনি কররেখা দেখতে পেলেন না, ঝাপসা হয়ে এসেছিল তার চোখ। ঠিক 12 বছর পর তিনি কোনো রমণীকে স্পর্শ করলেন। ভেবেছিলেন সারা জীবনই নারী সংসর্গ থেকে দূরে থাকবেন, কোনো দিন এজন্য অভাববোধও ছিল না। তাহলে কেন এমন হলো, এটা একবার ভালো করে যাচাই করে দেখা দরকার। অন্তত 25 বছর আগে বন্ধুদের সঙ্গে তিনি যে বাড়িটায় গিয়েছিলেন ঠিক সেই বাড়িটার সামনে গিয়েই দাঁড়ালেন। দোতলার ডান দিকের কোণের ঘর,
তার ঠিক মনে আছে। আবছা আলোয় ক্ষয়ে যাওয়া সিঁড়ি দিয়ে উঠে এলেন দোতলায়। আশা করেছিলেন যেন সেই মেয়েটিকেই দেখবেন, একই চেহারা। কিন্তু 25 বছর কেটে গেছে। অন্য একটি মেয়ে দাঁড়িয়ে আছে দরজার কাছে, একটু বেশি জমকালো পোশাক। স্বামীজিকে আপাদমস্তক দেখে সে হিন্দিতে কথা বলতে শুরু করলো। স্বামীজি হিন্দি জানেন বাংলার চেয়েও ভালো। মেয়েটি তাকে পাঞ্জাবি ভেবেছে বোধহয়। তিনি বাংলায় বললেন, আসতে পারি? মেয়েটি দরজা থেকে ভেতরে সরে গিয়ে বলল, এসো, 1 ঘন্টা 32 টাকা, আর যদি সারা রাত থাকতে চাও। স্বামীজি ভেতরে এসে মেয়েটির বিছানার ওপর বসে পড়লেন। তোমার হাতটা দাও। তিনি হাতটা ধরলেন, কিন্তু তার শরীর কাঁপল না, সেই রকম চোখ ঝাপসা হয়ে এলো না। মেয়েটি বলল, আলো নিভিয়ে দেব না আলো জ্বালা থাকবে? টাকাটা আগে দেবে। শাড়িটা খুলে ফেলার ব্যাপারে অবশ্য সে অনুমতি নিল না। স্বামীজি পূর্ণ দৃষ্টি মেলে তাকালেন তার দিকে, তারপর একবার চোখ বুজলেন। তিনি দেখলেন চূড়ায় বরফের উপর রোদ পড়েছে, বৃষ্টিতে ভিজে যাচ্ছে বন, নদীর স্রোতের গর্জন শুনতে পাচ্ছেন। তিনি আবার দেখলেন মেয়েটিকে, আবার চোখ বুজলেন। সেই একই দৃশ্য। তিনি গঙ্গায় স্নান সেরে উঠে আসছেন, চারপাশে সব চেনা লোক, সেই পাহাড়, সেই বন। তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সবই অভ্যেস। সেই মুহূর্তেই বুঝে গেলেন তার আর ফেরা হবে না। আজকের গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।